যে অনেকে আছে দীর্ঘ ৫ বছর ৬ বছর পড়েই যাচ্ছে, এখনো পর্যন্ত সিলেকশন এক্সামে নিতে পারেনি। কেন জানো? জীবনে পরিমিতি আর ভুলবে না, ভুল করার ইচ্ছা করলেও ভুল করতে পারবে না। একটু চ্যালেঞ্জ সহকারে বলছি। তোমরা শুধু কি পুরোটা ক্লাস একদম মনোযোগ সহকারে দেখবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা তোমাদের ডিমান্ড ছিল যে পরিমিতির অঙ্ক মজাদারভাবে সাম ট্রিক্সের মাধ্যমে সলভ করে দেওয়ার, যাতে এক্সামে তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে ইউ ম্যাথ সলভ করে আসতে পারো, তাই না? তা তোমাদের কথা রেখেই কিন্তু আজ নিয়ে চলে এসেছি পরিমিতির ধাওয়াগাদার মজাদার ক্লাস, যাতে তোমরা এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক সলভ করে আসতে পারো এবং সিলেকশন তোমাদের পাক্কা হয়। যারা পরিমিতি থেকে ভয় পেয়ে দূরে সরে যাচ্ছ, আমি সে সমস্ত দুর্বল ছাত্রছাত্রীদের বলছি যে এই পরিমিতির ক্লাস যদি তোমরা পুরোটা ভালো করে মন দিয়ে শুনবে, যে পুরোটা যদি মনোযোগ সহকারে দেখো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে পরিমিতির অঙ্ক লাইফ টাইম তোমাদের আর জীবনে বাঁধবে না। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক যে পরিমিতির মজাদার ট্রিক্স। চলো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলা হয়েছে। ফার্স্ট প্রশ্ন বলার আগে তোমাদেরকে একটু জাস্ট একটু বেসিক জানতে হবে। কি জানতে হবে? যে আমরা আজ করব অনলি আয়তক্ষেত্র সম্বন্ধে। কারণ পরিমিতির অঙ্ক একটি ক্লাসের মাধ্যমে পুরোটা প্রোভাইড করা সম্ভব নয়। কারণ এর জন্য তোমাদের কি কেটে কেটে প্রোভাইড করা হবে, যে প্রথমে আয়তক্ষেত্র দেওয়া হবে, তারপরে বর্গক্ষেত্র দেওয়া হবে, এভাবে দেওয়া হবে যাতে তোমাদের টোটাল বেসিক সহকারে ট্রিক সহকারে টোটাল কমপ্লিট হয়ে যায় অল ওভার সমস্ত এক্সামে। তার মানে যদি আয়তক্ষেত্র আমরা এবার শুরু করতে চাইছি, দেখো তাহলে এবার আয়তক্ষেত্র কি করবো, প্রথমে আমরা একটা ছবি এঁকে নেব। আগে বেসিক সম্বন্ধে একটু দেখে নেব, যেটা সবারই দরকার, অবশ্যই প্রয়োজন। কিন্তু এক্সামে আমরা দেখবে যে কিভাবে বিনা ফর্মুলার সাহায্য সলভ করে আসতে পারবো অঙ্ক, তার সমস্ত ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেবো আজ, একদম জাদুকর বানিয়ে দেবো। তা চলো, বলা হয়েছে কি দেখো, আয়তক্ষেত্রের এটাকে কি জানি আমরা? দৈর্ঘ্য। এটাকে কি বলা হয়? প্রস্থ, তাই না? তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাও দৈর্ঘ্য হবে, এটা যদি প্রস্থ হয় তাহলে এটাও প্রস্থ হবে, তাই তো? তার মানে আয়তক্ষেত্রের এটা প্রস্থ দুটো প্রস্থ, এটা দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য কটা আছে আমাদের? দুটো রয়েছে। তাহলে জাস্ট আমরা কি করি না, এখানে 2 দিই, 2, দুটো দৈর্ঘ্য আর এই দুটো প্রস্থকে অ্যাড করে দাও। তাহলে এবার 2 2 কমন নিয়ে নাও, তাহলে চলে আসছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা আমরা জানি, তাই না? তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা? এটা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের কি পেয়েছি? পরিসীমা, অর্থাৎ পরিসীমার ফর্মুলা। আর পরিসীমা বলতে আমরা কি বুঝি? পরিসীমা বলতে বুঝি যে কোনো একটি আয়তকার জমির এই চারপাশটাকে, এই যে চারপাশ, এই চারপাশটাকে বলা হয় পরিসীমা। যেমন যদি তোমার বাড়ির চারপাশ কিংবা তোমার মাঠ যে কোনো মাঠ, জমি হতে পারে, জমির চারপাশ দিয়ে যদি তুমি হেঁটে আসো, তার মানে তুমি কি বরাবর হেঁটে আসবে? তুমি পরিসীমা বরাবর হেঁটে আসবে। যদি বলা হয় যে মাঠের চারপাশে তুমি দৌড়ে এসো, কি বরাবর দৌড়ে আসছো তুমি? পরিসীমা বরাবর দৌড়ে আসছো। যদি বলা হয় তোমার বাড়ির সীমানা চারপাশ দিয়ে তুমি বেড়া দেবে, তাহলে কি বরাবর বেড়া দেবে তুমি? পরিসীমা বরাবর বেড়া দেবে। তার মানে এবার বুঝতে পারলে যে কোনো জমি বা কোনো মাঠ, যে কোনো কিছু হোক, যদি তার চারপাশ দিয়ে আমরা হেঁটে আসি, দৌড়ে আসি, হামাগুড়ি দিয়ে আসি, বেড়া দিই, যা কিছু করি, সেটা পরিসীমা বরাবর করা হয়। এটা কিন্তু মাথায় ভালো মতো করে রাখবে। তাহলে এই পুরোটা পেয়ে গেলাম পরিসীমার ফর্মুলা। যাদের ফর্মুলা দরকার, ফর্মুলাটা লিখে নিতে পারো। এবার দেখো, এবার কি জানবো আমরা? যে আয়তক্ষেত্রের এটাকে বলা হয় কি আমাদের? কর্ণ। এটাকে কি বলবো আমরা? কর্ণ। তাহলে কর্ণ কিভাবে বের করতে হয়? দেখো, যদি আমরা এখানে পুরোটা দাগটা টেনে দিই, তাহলে এখানে একটা ত্রিভুজ হচ্ছে, এখানে একটা ত্রিভুজ হচ্ছে, দুটো ত্রিভুজ চলে আসছে। তাহলে এটা যে ত্রিভুজ যে চলে এসছে, এটা কি ত্রিভুজ হয়ে গেছে আমাদের? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের এটাকে বলা হয় লম্ব, এটাকে ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান কি জানি আমরা? অতিভুজ স্কোয়ার সমান সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তোমরা পুরোটা লিখে নিও, জাস্ট আমি শর্টে লিখছি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইবার এই অতিভুজের স্কোয়ারটা এই পাশে আসলে কি হয়ে যায় আমাদের? রুট ওভার হয়ে যায়। তা লম্ব বলতে কি বোঝায় আমরা? লম্ব বলতে ধরো এখানে আমরা প্রস্থ নিচ্ছি,
তা লম্ব বলতে যদি প্রস্থ লিখি তাহলে প্রস্থের মাথায় স্কোয়ার হবে, ভূমি বলতে যদি দৈর্ঘ্য লিখি তাহলে দৈর্ঘ্যের মাথায় স্কোয়ার হয়ে যাবে। আর অতিভুজ বলতে কি, কোনটা বলবো আমরা? অতিভুজ বলতে এই কর্ণটাকে বলবো, অর্থাৎ আয়তক্ষেত্রের এই কর্ণটাকে বলবো অতিভুজ। তাহলে কর্ণ কর্ণ সমান সমান চলে এসছে কি আমাদের, তাহলে কর্ণ সমান সমান চলে আসছে আমাদের রুট ওভার, জাস্ট এটি একটু সাজিয়ে লিখে দাও, না সাজালেও কোনো ক্ষতি নেই, যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই চলে আসলো আমাদের আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা। তাহলে কর্ণর ফর্মুলা কি পেয়ে গেলাম আমরা? কর্ণর ফর্মুলা পেয়ে গেলাম রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর পরিসীমার ফর্মুলা পেয়েছি কোনটা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পেয়ে গেছি পরিসীমা। তাহলে আর কি দরকার আমাদের? আর দরকার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? ক্ষেত্রফল তো বের করতে হয়, যেটা সবাই তোমরা জানো, যে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ, দৈর্ঘ্য আর এই প্রস্থকে যদি গুণ করে দাও তাহলে মিডিলে এই যে স্পেসটা আছে তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই তিনটি ফর্মুলা আমাদের দরকার এই আয়তক্ষেত্র চ্যাপ্টারের সম্পূর্ণ ম্যাথ কমপ্লিট করতে গেলে। এবং তোমাদের আজ যে সমস্ত ম্যাথ করানো হবে সবকটি ম্যাথই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের থেকে টপ যে ম্যাথগুলো, যে ম্যাথ আপকামিং এক্সামে আসতে পারে, সেই সমস্ত ম্যাথগুলোই কিন্তু কালেক্ট করে নিয়ে আসা হয়েছে। একদম টপ ম্যাথ, মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এবং সমস্ত ম্যাথগুলোই তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে বলবো তোমরাও খাতা কলম নেবে এবং কপি করে ম্যাথগুলো তুলে রাখবে, যাতে এক্সামের সময় একবার রিভিশন করে নিতে পারো। তাহলে কি হবে, তোমাদের মাথায় পুরো ম্যাথ প্লাস যে লজিকই তোমাদের দেখানো হবে সমস্ত লজিক কটা তোমাদের ব্রেনে চলে যাবে, আর ভুল করার ইচ্ছা করলেও ভুলতে পারবে না। এইটুক চ্যালেঞ্জ থাকলো তোমাদের মাঝে, আজ পরিমিতি তোমাদেরকে জাদুকর বানিয়ে দেবো। তা চলো এবার প্রশ্নে যাওয়া যাক। তা চলো প্রথম প্রশ্ন আজ দেখে নিই। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয়। তা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেমি ও প্রস্থ 8 সেমি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো কোশ্চেনটাতে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটোকে মিশিয়ে দিয়েছে, বাট নো প্রবলেম। তোমরা কিভাবে করবে, যেহেতু বলেছে দেখো একটি আয়তক্ষেত্র, তাহলে এই নাও আমরা একটি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করে নিলাম, আর একটি বর্গক্ষেত্র, এই নাও একটি বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন করে নিলাম। বলা হয়েছে কি এই দুজনার পরিসীমাটা কি হবে? সমান হবে। এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 10 আর প্রস্থ দিয়ে দিয়েছে কি আমাদের 8, তাই না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে 10, প্রস্থ দিয়েছে 8, বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা, দুটো পরিসীমা সমান। তাহলে আমরা এখান থেকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করে নিতে পারি, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমা সেম তাই হবে। তাহলে বলো আয়তক্ষেত্রের এটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে, এটা যদি 10 হয় তাহলে এটাও 10 হবে। তাহলে পরিসীমা বলতে তোমাদেরকে কি বলেছিলাম, যে এই চারপাশটাকে বলা হয় পরিসীমা। তুমি যদি ফর্মুলা ভুলে যাও বাট নো প্রবলেম, তুমি তো জানোই যে চারপাশটাকে কি বলি আমরা? পরিসীমা বলি। তাহলে এটা 8 হলে এটাও 8, এটা 10 হলে এটাও 10। তাহলে বলো টোটাল এই পরিসীমা কত হচ্ছে আমাদের? 10 আর 10 কত হচ্ছে? 20, আর 8 8 কত হয়ে যাচ্ছে? 16। তাহলে 20 আর ওইদিকে 16 যোগ করে দাও, তাহলে টোটাল পরিসীমা পেয়ে যাবো আমরা কত? 36। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা যদি 36 হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও আমাদের কত চলে আসবে? 36ই চলে আসবে। এবার বলো বর্গক্ষেত্রের কটা বাহু হয় আমাদের? 4টে বাহু। আর বর্গক্ষেত্রের এই 4টে বাহুই কি হয় আমাদের? সমান। তাহলে 4টে বাহুই যদি বর্গক্ষেত্রের সমান হয় তাহলে এক একটা বাহু কত হচ্ছে? যদি টোটালটা যদি 36 হয়, মানে এটা 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 4টে বাহু মিলিয়ে যদি 36 হয় তাহলে এক একটা বাহুর মাপ কত হবে? তাহলে কি করব, 36 কি আমরা 4 দিয়ে ডিভাইড দিয়ে দেব, তাহলে কি হবে আমাদের? একটা বাহুর মাপ পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের বাহুর মাপ কত পেয়ে যাচ্ছি আমরা? 9। তার মানে এই বাহু 9, এই বাহু 9, এই বাহু 9, এই বাহু 9, প্রত্যেকটা তাহলে 9 9 করে পেয়ে যাব। তাহলে 4 9 36। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি পেয়ে যায়, চেয়েছে কি কোশ্চেনে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয় আমাদের? বাহুর স্কয়ার হয়। তোমাদের জন্য একটু লিখে দিলাম, কারণ বর্গক্ষেত্রতে এক ফর্মুলা তোমাদেরকে বোঝানো হয়নি, সে কারণেই কিন্তু লিখে দেওয়া হলো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বাহু স্কয়ার হয়, আর বাহু পেয়ে গেছি 9, তাহলে 9 মাথায় স্কয়ার দিলে কত হয়ে যায় আমাদের? 81। ব্যাস, তাহলে পেয়ে গেলাম আমরা বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল কত 81, তাহলে 81 চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তা চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের দুটি অসমান বাহুর অনুপাত হয় 3:4, যদি তার পরিসীমা 42 সেমি হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত? কোশ্চেনটি কিন্তু আরআরবি এনটিপিসি 2021 সালের কোশ্চেন থেকে কালেক্ট করা হয়েছে। দেখো তোমাদেরকে কিন্তু সবকটি কোশ্চেনই আগেও বলেছি, আর একবার স্মরণ করে দিতে চাইছি, সবকটি কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারের থেকে মোস্ট টপ প্রশ্নগুলো কালেক্ট করে নিয়ে আসা হয়েছে, যাতে তোমাদের আসন্ন এক্সামে এই টাইপেরই কিন্তু কোশ্চেন তোমাদের আসতে চলেছে। এর জন্য তোমরা পুরো ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে, এই কথাটা মাথায় রেখো। কিন্তু বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্র দিয়েছে, তাহলে আমরা একটি আয়তক্ষেত্র এঁকে নিই। এই নাও আয়তক্ষেত্র এঁকে নিয়েছি, যার দুটো বাহুর অনুপাত কত দিয়েছে? এই নাও আয়তক্ষেত্র, দুটো বাহুর মধ্যে দিয়েছে 3:4, তাহলে প্রস্থকে 3 লিখলাম আর দৈর্ঘ্যকে আমরা 4 বসিয়ে দিলাম। পরিমিতির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে যেটা তোমাকে দিয়ে দেবে, যদি পরিসীমা দিয়ে দেয় তাহলে তুমি পরিসীমাটাই কিন্তু বের করবে, ক্ষেত্রফল দিয়ে দিলে ক্ষেত্রফল বের করবে, যেটা দেবে সেটা আগে মাথায় বের করে সেটা রাখবে। মানে যদি ক্ষেত্রফল দেয় ক্ষেত্রফলের ফর্মুলা লেখো, যদি যারা ফর্মুলা দিয়ে করবে, পরিসীমা দিয়ে দিলে পরিসীমার ফর্মুলা লেখো, যারা ফর্মুলা দিয়ে করবে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো যে প্রস্থ যদি আমাদের 3 দেয়, এ যদি 3 হয় তাহলে এও 3 হবে, দৈর্ঘ্য যদি এ 4 হয় তাহলে এও কত দৈর্ঘ্য? 4 হবে। তাহলে বলো এইবার পরিসীমা আমাদের কত হলো? পরিসীমা বলতে আমরা কি বুঝি, যে এই চারপাশটাকে বলা হয় কি আমাদের পরিসীমা। তার মানে এ যদি 3 হয় তাহলে এও 3, এ দৈর্ঘ্য 4 হলে দৈর্ঘ্য 4, তাহলে 4 4 8 আর 3 3 6, তাহলে 8 আর 6 কত হচ্ছে আমাদের 14। তার মানে পরিসীমা টোটাল কত পেয়ে গেলাম আমরা? 14 পেয়ে গেলাম। তোমরা শর্ট তালিকায় আরো তাড়াতাড়ি করতে পারো, কি যে দৈর্ঘ্য যা দেবে তার ডবল করে দেবে, প্রস্থ যা দেবে তার ডবল করে দেবে, তাহলে 4-এর ডবল কত হয়ে যাবে? 8, 3-এর ডবল কত হয়ে যাবে? 6, তাহলে 8 আর 6 কত হয়ে গেল? 14, তাহলে 14 পেয়ে যাচ্ছি কি আমরা পরিসীমা। চলো যতটা পারো না স্মার্টনেস আনার চেষ্টা করো, যাতে চোখের দেখায় কয়েক সেকেন্ডে ম্যাথ তুমি সলভ করে ফেলতে পারো। কারণ দেখো এক্সামে তো হিউজ ক্যান্ডিডেট এক্সামে বসবে, কিন্তু সিলেকশন হয় মুষ্টিমেয় কয়েকজনের। কাদের হয় জানো? যারা স্মার্টনেস জানে। কি জানে? স্মার্টনেস। বেসিক কনসেপ্ট মাস্ট বি জরুরি, কিন্তু দরকার স্মার্টনেস। আমি অনেক বেসিক কনসেপ্ট জানলাম, কিন্তু এক্সামে 25টায় ম্যাথ করে আসতে পারলাম না, তাহলে কিন্তু সিলেকশন বাবা তোমার সম্ভব নয়। আমার দরকার সিলেকশন, যে কারণে স্মার্টনেস প্লাস শর্ট ট্রিক্স বহুত জরুরি, এটা মাথায় রেখো, সাথে বেসিক তো থাকবেই। তাহলে এই পরিসীমা 14 পরিসীমা মানে কত পরিসীমা বলে দিয়েছে আমাদের? 42, তাহলে 14 সমান সমান কত হয়ে যাচ্ছে? 42, তাহলে 1 সমান সমান কত চলে আসছে আমাদের? 3। 1-এর মান যদি 3 হয় তাহলে 3-এর মান কত হয়ে যাবে আমাদের? 9। 4-এর মান কত হয়ে যাবে আমাদের? 12। 4-এর মান কত হয়ে গেল? 12। তাহলে বলো এবার দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি, চেয়েছে কি আমাদের কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? এটা কর্ণের দৈর্ঘ্য বলতে তোমাদেরকে ফর্মুলা লিখে দেওয়া হয়েছিল, যে কর্ণ ইজুকাল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়, তাই না? তাহলে দৈর্ঘ্য কত আমাদের? 12, তাহলে 12-এর স্কোয়ার কত হয়ে যাবে আমাদের? 144। প্রস্থ কত? 9, 9-এর স্কোয়ার কত হয়ে যাবে আমাদের? 81। ব্যাস 144 আর 81 যোগ করে দাও, চলে আসছে কত আমাদের? 225। আর 225-এর বর্গমূল কত চলে আসে আমাদের? 15। তাহলে এটাকেও তোমরা জাস্ট মাইন্ডে করে নিতে পারো, যখনই দেখছো তুমি যে দৈর্ঘ্য 12 পেয়েছো, প্রস্থ 9 পেয়েছো, আমাদের দরকার কি? কর্ণ। তাহলে কর্ণ আমরা কিভাবে করব? আমরা জানি দৈর্ঘ্যের স্কোয়ার করব আর প্রস্থের স্কোয়ার করব। 12-এর স্কোয়ার 144, 9-এর স্কোয়ার 81, 144 যোগ 81 হয় কত? কারণ আমরা এটা বের করব। 144 যোগ 81 225, 225-এর তো বর্গমূল জানো সবাই, তাহলে আনসার করতে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি এক্সামে চলে আসবে। এর জন্য এক্সপার্ট হও, ব্রেন মাইন্ডকে খাটাও, ফাস্ট বানাও। ওই ধীরে ধীরে চললে হবে না, ধীরে ধীরে চলার যুগ শেষ। এখন দ্রুত হবে, প্রচুর স্পিড। যে যত স্পিডে দৌড়বে তার সিলেকশন তত তাড়াতাড়ি কাছে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আজ মজা এসে যাবে, কারণ আজ পরিমিতির আয়তক্ষেত্রের টপিকটাকে তোমাদের পুরোটাই চেষ্টা করব কমপ্লিট করিয়ে দেওয়ার, এবং তোমরাও কিন্তু আশা করব যে প্রত্যেকটাই অঙ্কই কিন্তু খাতায় অবশ্যই কপি করে রাখবে, যাতে
পরবর্তী সময়ে তোমরা নিজেরাও একবার প্র্যাকটিস করে নিতে পারো, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত পারো প্র্যাকটিস করো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি, যে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হয় 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের থেকে 25 মিটার কম হয় তাহলে মাঠটির পরিসীমা কত? তাহলে একটি আয়তকার বলেছে, এই নাও আয়তকার একটি ছবি এঁকে নিচ্ছি, এই নাও ছবি এঁকে নিলাম। এবার বলেছে দৈর্ঘ্য দিয়েছে 6, প্রস্থ দিয়েছে 5। বলা হয়েছে যে প্রস্থ দৈর্ঘ্যের থেকে 25 মিটার কম, তা বলো প্রস্থ কত 5, দৈর্ঘ্য কত 6, তাহলে প্রস্থ দৈর্ঘ্যের থেকে কতটা কম হয়েছে এখানে? ওই 1 কম হয়েছে না, তাহলে 1 কম মানে কত কম? 1 কম মানে বলে দিয়েছে আমাদের 25 কম। তাহলে 1-এর মান যদি 25 পাই তাহলে 5-এর মান কত হয়ে যাবে? 125। 6-এর মান কত হয়ে যাবে আমাদের? 150। ব্যাস, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, চেয়েছে কি আমাদের? পরিসীমা। আর পরিসীমা বলতে কি, যে এ যদি 150 হয় এও 150 হবে, এ যদি 125 হয় এও 125 হবে। তার মানে এবার 150 যোগ করব 300 হয়ে গেল, আর এদিকে 125 আর 125 যোগ করব 250 হয়ে গেল। ব্যাস, লিখে দাও তাহলে 550। তাহলে 550 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। তোমরা আরো একটু ফাস্ট করতে পারো, কি করে? তোমাদেরকে একটু আগেই বলেছি যে যদি আমাদের পরিসীমা চাই, তোমাদের যে দৈর্ঘ্যটা আসবে আর যে প্রস্থটা আসবে, যে দৈর্ঘ্য আসবে তার সাথে 2 গুণ করে দাও, কারণ দৈর্ঘ্য দুটো রয়েছে। প্রস্থ যেটা আসবে তার সাথে 2 গুণ করে দাও, কারণ প্রস্থ দুটো রয়েছে। তাহলে এবার ধরো 150 গুণ 2 300, আর 125 গুণ 2 250, 300 আর 250 হয়ে যাচ্ছে আমাদের 550। ব্যাস, মারো ঠিক, সিলেকশন পাক্কা, সিলেকশন পাক্কা। পরিমিতি তুফান নিয়ে এসে যাবে আজ। আজ কমজোর থেকে কমজোর বিদ্যার্থীর না পরিমিতি ইউই সলভ করে দেব। জীবনে পরিমিতি আর ভুলবে না, ভুল করার ইচ্ছা করলেও ভুল করতে পারবে না। একটু চ্যালেঞ্জ সহকারে বলছি, তোমরা শুধু কি পুরোটা ক্লাস একদম মনোযোগ সহকারে দেখবে। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন। চলো পরবর্তী দেখো, প্রশ্নে বলা হয়েছে যে যদি কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 3:20 হয় তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হবে? কোশ্চেনটি এটাও এনটিপিসি 2021 সালের প্রশ্ন। তা চলো এবার দেখা যাক, একটি আয়তক্ষেত্র আঁকি। এই নাও একটি আয়তক্ষেত্র, এই যে একটি আয়তক্ষেত্র আঁকলাম। বলা হয়েছে যে এর দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত 3:20, তার মানে দৈর্ঘ্য চলে আসছে 3 আর পরিসীমা দিয়েছে কত? 20। মাথায় ভাবো, আরে দৈর্ঘ্য 3, দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে এও 3, আর পরিসীমা বলতে 4-5টা না। তাহলে দৈর্ঘ্য যদি আমি 3 পাই এও 3 হবে, তাহলে 3 আর 3 কত হয়ে যাবে আমাদের? 6। তাহলে টোটাল তো পরিসীমা দিয়েছে কত? 20। 20-র মধ্যে দৈর্ঘ্য 6কে বাদ দিয়ে দাও, তা থাকছে কত আমাদের? 14। থাকছে কত? আর 14, 14 না থাকছে। তাহলে 14 যদি থাকে তার মানে ওই 14টা এ আর এ হবে, তার মানে এ 7 হবে, এ 7 হবে। দেখো তো টোটাল পরিসীমা এবার 20 আসে কিনা। 7 আর 3 10, 7 আর 3 10, 10 10 20। ব্যাস, টোটাল পরিসীমা পেয়ে গেছি 20। বোঝা গেল? দেখো এই লজিকটা না তোমরা মাথায় রাখো। এর জন্যই বলি না, ম্যাথ বাবা কিচ্ছু না, জাস্ট কতগুলো সংখ্যা, জাস্ট একটু ভাবো, সংখ্যা নিয়ে খেলা করো, ম্যাথ শেষ। ইউই সলভ। ম্যাথ করতে কোনো টাইম লাগে না, কোনো ফর্মুলা লাগে না, জাস্ট লাগে কি? পুরো ব্রেন। একটু ভাবো, তোমরাও পারবে ক্রান্তিকারী এরকম ম্যাথ এক্সামে তাড়াতাড়ি দেখা মাত্রই সলভ করে আসতে। তাহলে বলা হয়েছে কি, এবার আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। তাহলে বলো, দৈর্ঘ্য তো কত পেয়েছি? 3। প্রস্থ কত পেয়েছি? 7। আর এ তো অঙ্ক নয়, এ তো কিছুই নয়, এ ধুলো কয়েক সেকেন্ডে উড়িয়ে গেল। বলো এইবার যারা ফর্মুলা লাগিয়ে করবে তাদের বলো কতটা টাইম লাগতে পারে? তুমি তো এই অঙ্ক এবার জাস্ট ইউই সলভ করবে কয়েক সেকেন্ডের মাধ্যমে। তা চলো দেখো, তোমাদেরকে একটি কথা বলি, দেখো সিলেকশন নিতে গেলে কি দরকার জানো? সিলেকশন নিতে গেলে দরকার স্মার্টনেস, দরকার সঠিক রোড ম্যাপ।
কিন্তু দেখো অনেকে আছে দীর্ঘ 5 বছর 6 বছর পড়েই যাচ্ছে, এখনো পর্যন্ত সিলেকশন এক্সামে নিতে পারেনি। কেন জানো? কারণ তাদের রোড ম্যাপটাই ঠিক নয়। তাদের রোড ম্যাপটা ঠিক নেই, হয় কোনো না কোনো গাফিলতি তাদের মধ্যে রয়েছে, যে কারণে সিলেকশন নিতে পারেনি। কারণ সিলেকশন নিতে গেলে মাস্ট বি যেটা দরকার, প্রচুর স্পিড দরকার। আমার বাবা স্পিড রয়েছে মালগাড়ির মতো, এক্সামে সিলেকশন নয়। কারণ 1 লাখ ক্যান্ডিডেটের মধ্যে তুমি যদি মালগাড়ির মতো ছোট না, সিলেকশন হবে না। ছোট পুরো একদম বুলেট ট্রেনের মতো। কিন্তু হ্যাঁ, যেন সব কিছু রোডম্যাপ তোমার ঠিকঠাক থাকে, স্মার্টনেস থাকে, ম্যাথ যেন এখানে থাকে, চোখের দেখাই যেন নিমিষে সলভ হয়ে যায়, সেই জিনিসটা মাথায় রাখবে। তবেই কিন্তু তারাই তাড়াতাড়ি সিলেকশন পায়, যাদের রোডম্যাপ ঠিক, স্মার্টনেস আছে এবং বেসিক কনসেপ্টও রয়েছে, তারাই পায়। শুধু ভাষণ দিলেই হবে না যে আমি 5 বছর ধরে পড়ছি চাকরি পাচ্ছি না। বাবা তুমি 1 বছর পরে কি করে পাবে? বাবা 1 বছর পরেও চাকরি পাওয়া সম্ভব। দরকার সঠিক রোড ম্যাপটা তোমার দরকার, এবং স্মার্টনেস তোমার ভেতরে দরকার, জনুন তোমার ভেতরে দরকার। সিলেকশন তোমার পায়ের কদমে এসে বলবে বাবা চলে এসছি আমি তোমার কাছে, তোমার দুয়ারে। চলো তাহলে এবার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 396 বর্গ সেমি হয় ও তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হয় 11:9। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তাহলে কি চেয়েছে আমাদের? আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে সেম আমরা কি করব, একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নেব। এই নাও একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম। এবার বলেছে কি যে এর দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়েছে। দৈর্ঘ্য দিয়েছে 11, প্রস্থ দিয়েছে 9। তাহলে দৈর্ঘ্য 11, প্রস্থ 9 দিয়েছে কি তোমাদের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল বলতে কি বুঝি আমরা? ক্ষেত্র বলতে কি বুঝি? দৈর্ঘ্য গুণ প্রস্থ না? তাহলে দৈর্ঘ্য যদি 11 পাই, প্রস্থ যদি 9 পাই, তাহলে ব্যাস এদেরকে তুমি এক্স 11x একে 9x ধরে নাও। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা লিখে দাও, এক দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজুকাল টু চলে আসছে কত আমাদের? কত দিয়েছে? 396। ব্যাস একে 11 দিয়ে কেটে দাও, 11 36 396, 9 দিয়ে কেটে দাও 4। আর এক্স এক্স চলে আসছে এক্স স্কোয়ার ইজুকাল টু 4। তাহলে এক্স ইজুকাল টু চলে আসবে আমাদের 2, কারণ এই স্কোয়ারটা এদিকে আসলে রুট ওভার হয়ে যায় আর 4-এর বর্গমূল 2 পেয়ে যায়। তাহলে এক্স এর মান যদি 2 হয় তাহলে এ কত হয়ে যাবে আমাদের? 18। এখানে এক্স মান বসলে কত চলে আসছে আমাদের? 22। তাহলে এই নাও, দৈর্ঘ্য পেয়েছি 22, প্রস্থ পেয়েছি 18, চেয়েছে কি আমাদের? চেয়েছে আমাদের পরিসীমা। পরিসীমা বলতে শর্ট কি বলেছিলাম যে 22 আছে, এর সাথে 2 গুণ করে দাও, এর সাথে 2 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 44। আর এ চলে আসছে কত? 18 দুগুণ কত হলো? 36। তাহলে 44 আর 36 এই দুজনার এবার যোগফল করে দাও, কত চলে আসবে তাহলে আমাদের যোগফল? যোগফল চলে আসবে আমাদের 80। ব্যাস চলে আসলো কারেক্ট অ্যান্সার। হয় 2 গুণ করে দাও, নালে এ যদি 22 হয় তাহলে এও 22 হবে, এ যদি 18 হয় এও 18 হবে। তাহলে এবার 18 22 22 44 আর 18 18 36, 44 আর 36 চলে আসবে 80। ব্যাস চলে আসলো পরিসীমা, কত তাড়াতাড়ি অনায়াসে স্মুথলি ভাবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ একক হয় ও পরিসীমা 34 একক হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাই না? তাহলে একটি আয়তক্ষেত্র দিয়েছে, তাহলে সেম আমরা আয়তক্ষেত্র এঁকে নিই। এই নাও আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। বলেছে এর ক্ষেত্রফল দিয়েছে 60 বর্গ একক। আর ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝেছি? ক্ষেত্রফল বলতে বলা হয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই ক্ষেত্রফল কত দিয়েছে আমাদের? 60। আর পরিসীমা দিয়েছে কত? 34। পরিসীমা বলতে কি বলেছিলাম? পরিসীমা বলতে বলেছিলাম যে এই 4-5টাকে হচ্ছে বলা হয় কি আমাদের পরিসীমা, তাই না? তাহলে পরিসীমা বলতে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা শর্ট পদ্ধতি অবলম্বন করতে পারো, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো পরিসীমা হয়, তাই না? এটা তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। তাহলে এই পরিসীমা মানে এটা। তোমরা কি করবে পরীক্ষা হলে, যে পুরোটাকে না লিখে পরিসীমা যা দিয়ে দেবে না তাকে 2 দিয়ে ডিভাইড দিয়ে দেবে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মান পেয়ে যাবে। দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা পাবে। তাহলে দেখো 2 দিয়ে কেটে দিলাম, চলে আসছে কত? আমাদের 17। তার মানে এই যে 17টা, এটা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 17, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল 60। তাহলে এবার একটি সংখ্যা তোমরাই ভাবো যে এমন কোন দুটো সংখ্যা গুণ করলে 60 হয়, যোগ করলে আবার 17 হয়ে যায়। তাহলে কি করবে? 60কে আমরা ভেঙে দুটো সংখ্যা বের করে নিই, একটা 12 একটা 5।
দেখো তো 12 আর 5 গুণ করলে 60 চলে আসছে, 12 আর 5 যোগ করলে 17 চলে আসছে। তার মানে দৈর্ঘ্য আমাদের 12, প্রস্থ আমাদের 5। ব্যাস, দৈর্ঘ্য 12, প্রস্থ 5 চেয়েছে কি কোশ্চেনটাতে আমাদের। এবার দেখো একটু, কোশ্চেনটাতে চেয়েছে তার কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণ বলতে কোনটাকে বুঝি আমরা? এটাকে। তাহলে এ যদি 5 হয় তাহলে এ কত হচ্ছে? 12, কারণ এ 12 হলে এ 12 আর এ 5। তাহলে দেখো এটাকে দরকার আমাদের কর্ণ, মানে এটাকে কি দরকার? আমাদের অতিভুজটা দরকার, তাই না? এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। অতিভুজটা দরকার। আর অতিভুজ সমান সমান কি হয়? অতিভুজ সমান সমান হয় রুট ওভার এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার চলে আসবে কত আমাদের? 144। আর 5 স্কোয়ার চলে আসছে কত আমাদের? 25। তার মানে আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা তোমাদের বলা হয়েছে যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার আর রুট ওভার তো থাকছে। তাহলে বলো এবার 144 আর 25 যোগ করে দাও 169। 169 বর্গমূল 13। তাহলে চলে আসলো কত আমাদের? কর্ণ 13। ব্যাস, কারেক্ট আনসার তাহলে আমাদের 13। কি বলবে? বোঝা গেছে? পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার, ক্রান্তিকারী ক্লাস হবে এটা। তোমাদের পুরো পুরো ক্লাসটাই কিন্তু বারবার বলছি মনোযোগ সহকারে দেখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চলো এবার পরবর্তী অঙ্কে যাওয়া যাক। কি বলছো তোমরা? আজ মজা এসে যাবে, আজ শানদার ক্লাস হবে। পুরো আয়তক্ষেত্র সম্বন্ধে যত রকম কোশ্চেন আসতে পারে এক্সামে, সব রকম তোমাদের অঙ্ক তোমাদের সামনে প্রোভাইড করে দেওয়া হবে, যাতে এক্সামে তোমাদের আয়তক্ষেত্র সম্বন্ধে কোশ্চেন দিলে তোমরা অনায়াসে সলভ করে আসতে পারো, যাতে মনে হবে না যেন এই অঙ্ক কঠিন, দেখা মাত্রই সলভ। পরবর্তী দেখো বলেছে যে একটি আয়তকার জমির প্রস্থ তার দৈর্ঘ্যের 1/3 সমান যদি আয়তকার জমিটির পরিসীমা 240 মিটার হয়, তাহলে জমিটির দৈর্ঘ্য কত? সেম আয়তকার বলেছে, এই নাও আয়তকার, তাহলে একটি আয়তক্ষেত্র রেখে নিলাম। বলেছে আয়তকার জমির দৈর্ঘ্য, আয়তকার জমির প্রস্থ দৈর্ঘ্যের 1/3। কি বলেছে? প্রস্থ দৈর্ঘ্যের 1/3 হবে। এই দেখো একটু লিখে তোমাদেরকে বুঝিয়ে দিই। বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 1/3। তা দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে কত চলে আসছে? 1/3 মানে 1/3। তাহলে এর নিচে কিছু নেই মানে 1। তাহলে 1 আর 3 এর এলসিএম করলে 3ই হয়। তাহলে এই 3 এখানে গুণ করে দাও, এখানেও গুণ করে দাও। 3 3 কেটে গেল, চলে আসছে কত? 3:1। তার মানে ডাইরেক্ট কিন্তু তোমরা কত লিখবে? যে দৈর্ঘ্য লিখবে 3, প্রস্থ লিখবে 1। ব্যাস, শুধু এইটুক লিখবে, এটা নয়। এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলা হলো। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি 3, প্রস্থ পেয়ে গেছি 1। এবার বলেছে কি আমাদের পরিসীমা, পরিসীমা দিয়েছে। তাহলে বলো পরিসীমা যদি দেয় তাহলে পরিসীমা এখানে বের করে নি। এ 3 হলে এ 3, তাহলে 3 3 6 আর 1 1 2, মানে এও 3 হবে এও 1 হবে। 3 3 6 1 1 2, 6 আর 2 কত? 8। তাহলে 8 পেয়ে গেলাম পরিসীমা। বলো মজা লাগছে কিনা এইভাবে করে? তাহলে 8 পেয়েছি পরিসীমা। বলছে পরিসীমা 8 নয়, পরিসীমা 240। কত? 1 সমান সমান কত? বলো বলো তোমরা। 1 সমান সমান 30। তাহলে 1 এর মান যদি 30 হয় তাহলে এই নাও প্রস্থ হয়ে গেল 30, দৈর্ঘ্য হয়ে গেল 90। ব্যাস, অঙ্ক ধাজিয়া উড়ে গেল ধুলোর বেগে, কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ। কি বলো? তাহলে চলো পরবর্তী প্রশ্ন। বলেছি না আজ মজা এনে দেব। দুর্বল থেকে দুর্বল ছাত্রছাত্রীরা আজ পরিমিতির থেকে আর দূরে এখন থেকে সরে যাবে না, কারণ পরিমিতি হবে এখন তাদের মূল অস্ত্র। পরিমিতিতেই তারা এখন ফুল মার্কস পাবে, তার ফুল গ্যারান্টি আছে। জন্ম জন্মান্তর পরিমিতি আর ভুলবে না। সিলেকশন এবার পাক্কা। দরকার কি? তোমাদের একটু জাস্ট আমাদের সাপোর্ট করা, কারণ তোমাদের সাপোর্টেই কিন্তু আমরা আরো এরকম শানদার শানদার মজাদার ট্রিক্স তোমাদের সামনে প্রোভাইড করব, যাতে ম্যাথ তোমরা কয়েক সেকেন্ডে সলভ করে আসতে পারো। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যদি 110 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার সোলার প্যানেলের দৈর্ঘ্য প্রস্থের থেকে 10% বেশি হয়, তাহলে প্রস্থ নির্ণয় করো। তাহলে চলো একটি আয়তক্ষেত্র এঁকে নিই। এই নাও আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। বলেছে কি যে প্রস্থ দৈর্ঘ্যের থেকে 10% বেশি। হ্যাঁ, দৈর্ঘ্যের থেকে, তাই তো বলেছে নাকি? সরি, বলেছে যে দৈর্ঘ্য প্রস্থের থেকে 10% বেশি। হ্যাঁ, আমি একটু উল্টো বলে দিয়েছিলাম, যে দৈর্ঘ্য প্রস্থের থেকে 10% বেশি। তাহলে প্রস্থ যদি আমাদের 100 হয় তাহলে দৈর্ঘ্য 110 হবে কিনা? হ্যাঁ না? বলো প্রস্থ যদি 100 হয়, দৈর্ঘ্য 110। তাহলে এবার এখানে 0
জিরো কেটে দিলাম, তাহলে 11 আর 10 পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য পেয়েছি 11, প্রস্থ পেয়েছি 10। এইবার কি দিয়েছে তোমাদের? দিয়েছে যে ক্ষেত্রফল দিয়েছে কত? 110। আরে ক্ষেত্রফল বলতে কত হয় আমাদের? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 11, প্রস্থ কত আমাদের 10, এদের গুণ করলে চলে আসছে কত? 110। তাহলে চলে এসছে না তোমার? তো 110 ক্ষেত্রফল মানেই তোমাকে 110 দিয়ে দিয়েছে। তাহলে 1 সমান সমান তো একই হবে। হ্যাঁ, 1-এর মান 1 হলে 10-এর মান 10, 11 মান 11। তাহলে প্রস্থ 10 আর দৈর্ঘ্য 11। এ তো অঙ্ক নয়, যেন ধুলো। হ্যাঁ, তাহলে প্রস্থ কত পেয়ে গেছি আমরা? 10। আমাদের বলেছে না যে প্রস্থ নির্ণয় করো, ব্যাস তাহলে প্রস্থ লিখে দেবো, 10 চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। তা চলো এবার পরবর্তী প্রশ্ন বলে কি বলেছে দেখে নিই। দেখো এইসব টাইপের কোশ্চেন, এই লজিক তোমরা মাথায় একটু রাখো। মেন কি বলো জানো? কি মেন হচ্ছে জানা? টেকনিকটাকে জানা, অঙ্ক করার প্রসিডিউর মানে টেকনিক, সঠিক পদ্ধতিটা কি। যদি তুমি সেই সঠিক পদ্ধতি জেনে যাও না, অঙ্ক মনে হবে না যেন অঙ্ক করছি, মনে হবে যে কি কতগুলো সংখ্যা নিয়ে জাস্ট কি করছি, খেলা। তোমাদের ম্যাথই না খেলা করা শিখিয়ে দেবো। জাস্ট তোমাদের কি ধৈর্য ধরে থাকতে হবে, এবং তোমাদের ভালোবাসা যেভাবে দিচ্ছ না, ঠিক এভাবে দিতে থাকো। দেখো অঙ্কে না তোমাদের জাদুকর বানিয়ে দেবো বলেছি, তো জাদুকরই বানিয়ে দেবো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও দৈর্ঘ্যের অনুপাত হয় 5:1। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গমিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সেম, চলো একটি চিত্র অঙ্কন করে নিই আয়তক্ষেত্রে। এই নাও আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। বলেছে পরিসীমা ও দৈর্ঘ্যের অনুপাত 5:1। তার মানে দৈর্ঘ্য বলেছে 1, এ 1 হলে এ 1। পরিসীমা, পরিসীমা বলতে এই 4-5টাকে বোঝায় না। তাহলে 4-5টা কত আমাদের? 5। 5-এর মধ্যে কত পেয়ে গেছি? 2। থাকছে কত? 5-এর মধ্যে যদি 2 পেয়ে যায়, তাই না? পরিসীমা কত দিয়েছে আমাদের? আচ্ছা একটু দাঁড়াও, কোশ্চেন দেখিনি। হ্যাঁ, পরিসীমা দিয়েছে 5, তা 5-এর মধ্যে কত পেয়ে গেছি আমরা? 2 পেয়ে গেছি। থাকছে কত তাহলে আমাদের? 3। তাহলে আর 3 যদি থাকে, তার মানে এ 1.5 হবে, এও আমাদের 1.5 হবে। এবার বলেছে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 216 বর্গমিটার হয়, তা ক্ষেত্রফল বলতে কি বুঝি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তুমি না একটু এদেরকে এক্স ধরে দাও, তাহলে কি হবে? তোমাদের ভুলটা হবে না, হলে ভুলটা হওয়ার সম্ভাবনাটা একটু থেকে যায়। দেখো তাহলে দৈর্ঘ্য পেয়েছি ধরো এক্স, প্রস্থ পেয়ে গেছি কত? এখানে 3/2x। তাহলে এত সমান সমান এত। তাহলে এই ক্ষেত্রফল মানেই 216 ক্ষেত্রফল। তাহলে এবার করো গুণ করলে কত হচ্ছে আমাদের এখানে? 3। আচ্ছা 3 দিয়ে একে পুরোপুরি কেটে দাও আগে। 3 7-এ চলে আসছে 21, আর এখানে চলে আসছে কত আমাদের? 2। তাহলে এক্স এক্স গুণ করে দাও, এক্স স্কোয়ার ইজুকাল টু 72 দুগুণ হয় 144। তাহলে এক্স এর মান কত পেয়ে যাবো আমরা? 12। কারণ এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা এ পাশে আসলে কি হয়ে যায় আমাদের? √12 হয়ে যায়। আর তাহলে 144-এর বর্গমূল পেয়ে যাবো 12। তাহলে এক্স এর মান যদি 12 হয়, তাহলে এখানেও 12 বসিয়ে দেবো, এখানেও আমরা কি করব? 12 বসিয়ে দেবো। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 12, আর প্রস্থ পেয়ে যাচ্ছি কত? এখানে প্রস্থ 5 × 60, মানে 1.5-এর সাথে 12 গুণ করে দেবো। আচ্ছা চেয়েছে কি কোশ্চেনটাতে একটু দেখে নিই আর একবার, দাঁড়াও। কোশ্চেনটা চেয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। আচ্ছা দৈর্ঘ্য চেয়েছে, তাহলে দৈর্ঘ্য তো 12 পেয়ে গেছি, তাহলে আমরা পুরোটা করার দরকার নেই, এটা প্রস্থ বের করার, জাস্ট দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য আমাদের কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম, তাই না? তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলা হয়েছে যে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার ও তার পরিসীমা 46 মিটার হয়, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে বলেছে কি আমাদের যে একটি আয়তকার জমি দিয়েছে, তাহলে আমরা কি করব? প্রথমে একটি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করে নেব। চলো অঙ্কন করে নিলাম। এইবার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, আর আমরা জানি ক্ষেত্রফল যদি দিয়ে দেয়, ক্ষেত্রফলের ফর্মুলা চলে আসে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা সমান সমান কত আমাদের? 120। আর পরিসীমা দিয়েছে কি? পরিসীমা দিয়েছে 46, আর পরিসীমার ফর্মুলা জানি আমরা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা সমান সমান কত আমাদের? 46। দেখো তোমরা যদি এক্সামের দিক থেকে কি করবা? পরিসীমা যেটা দিয়ে দেবে না, সেটাকে ডাইরেক্ট 2 দিয়েই কেটে দেবা, না হলে তার অর্ধেক করে দেবা, যা দেবে তার অর্ধেক।
যদি তুমি তার অর্ধেক করে দাও তাহলে যেটা পাবে সেটা কি পাবে, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পাবে। যেমন এখানে দেখো, এটা তো পরিসীমার ফর্মুলা, তাহলে এই পরিসীমা মানে এই পরিসীমা, তাহলে একে 2 দিয়ে কাটলে কত ছবি পেয়ে যাচ্ছি আমরা, 23। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুজনার যোগফল কত পাচ্ছি আমরা, 23। তা সেটাই তোমাকে বলা হচ্ছে যে আমরা এক্সামে এতটা না করে যতটা পারি টাইমকে ম্যানেজমেন্ট করা শিখতে হবে আমাদের। তাহলে আমাদের পরিসীমা যেটা দিয়ে দেবে কি করবো, তাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিয়ে ব্যাস দৈর্ঘ্য আর প্রস্থের যোগফলটা পেয়ে যাব। তাহলে এবার তোমরা বলো, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল দিয়েছে 23, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল দিয়েছে 120। তাহলে এমন কোন সংখ্যা যে সংখ্যা দুটো যোগ করলে 23 আসবে, গুণ করলে 120 আসবে, তাই না? তাই অবভিয়াসলি তোমরা বলতে পারবে যে স্যার 15 আর 8 নেব, কারণ 15 আর 8 যদি যোগ করি তো 23 আসে, আর গুণ করলে 120 আসে, তাই না? শোনো, কোশ্চেনটি কিন্তু আরআরবি জেইর প্রশ্ন 2019-এর, এর জন্য বলি খুব মনোযোগ সহকারে দেখবে। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো একবারে 15 8 ধরে দিলেন, পেলেন কোথা থেকে? আরে বাবা, সাধারণ লজিক, তাই না? কি, এই যে ক্ষেত্রফল দিয়েছে না, তুমি এই ক্ষেত্রফলটাকে সিঁড়ি ভেঙে বের করে নিতে পারো। কি করে, চলো একটু দেখিয়ে দিই। তাহলে এখানে 60 নাও, আবার 2 দিয়ে দাও 30, 3 দিয়ে দাও একবারে 10, চলো একে 2 দিয়ে দিলাম 5। তাহলে দেখো কি করব আমরা, 3 গুণ 5, 3 5 15 করব। মানে বলতে চাইছি এই সংখ্যাগুলো থেকেই তোমাকে দুটো সংখ্যা বের করতে হবে যাতে তাদের যোগ করলে 23 আসে আর গুণ করলে যেন 120 আসে। বোঝাতে পারলাম? তাহলে এখানে যদি আমি দেখো 3 5 15 নিই, আর 2 2 4 4 2 8 যদি নিই, তাহলে 8 আর 15 যদি যোগ করি 23 আসবে, আর 8 আর 15 গুণ করলে 120 আসবে। তার মানে দৈর্ঘ্য পেয়ে গেছি কত আমরা, 15, প্রস্থ পেয়ে গেছি কত আমরা, 8। এবার চেয়েছে কি আমাদের প্রশ্নে, চেয়েছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য তার মানে আয়তক্ষেত্রের এটা কর্ণের দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, 15, প্রস্থ কত পেয়েছি আমরা, 8। তাহলে আমরা বের করবো কি, কর্ণটা। আর কর্ণ সমান সমান কি হয় আমাদের, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে 8 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার মানে কত হচ্ছে আমাদের, 225, আর 8 স্কোয়ার মানে কত হচ্ছে আমাদের, 64। তাহলে চলো এবার যোগ করে দাও, 9 8 2 মানে 289, আর 289 কার বর্গমূল, 17। তার মানে কর্ণ আমরা কত পেয়ে গেলাম, 17। বোঝা গেছে কি বললাম? তাহলে ডাইরেক্ট তোমরা যতটা পারো না অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, আর আর তাড়াতাড়ি যতটা সম্ভব ফাস্ট করার চেষ্টা করবে যে কিভাবে আরো ফাস্ট করা যায়। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখার আগে একটি কথা সবাইকে বলবো যে পুরো ক্লাসটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদেরকে বলা হয়েছে পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত ম্যাথই কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে, যাতে কোনো এক্সামে তোমাদের আর কোশ্চেন নিয়ে কোনো সমস্যা না আসে বিন্দু মাত্র। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে অন্তর হয় 6 মিটার, যদি তার পরিসীমা 64 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই দেখো পরিসীমা চলে এসছে না, এখানে কত পরিসীমা চলে এসছে, 64। তা কি বলেছিলাম, যেখানেই পরিসীমা চলে আসবে অলওয়েজ 2 দিয়ে ডিভাইড দিয়ে দেবা, তাহলে কি পেয়ে যাবো তোমরা, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পেয়ে যাবো। তাহলে 64 যদি দেয়, 64কে যদি 2 দিয়ে ডিভাইড দিই, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কত পাবো বলো দেখি তোমরা, দুজনের যোগফল কত পেয়ে যাবো আমরা, 32 পেয়ে যাব না, দৈর্ঘ্য আর প্রস্থ দুজনের যোগফল কত পেয়ে যাব, 32। এইটুকু তোমরা তো এক্সপার্ট আছোই যে পরিসীমা যা দেবে তাকে 2 দিয়ে যদি ডিভাইড দিয়ে দিই আমি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পেয়ে যাব 32। এবার বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর 6, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর কত দিয়েছে, 6, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর দিয়েছে 6। দেখো তুমি এইখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারো, অথবা একটা সংখ্যা তুমি মাইন্ড থেকে সংখ্যা ভেবেও করতে পারো যে এমন কোন দুটো সংখ্যা যাতে যোগ করলে 32 আসে আবার বিয়োগ করলে 6 আসে, তাই না? ডাইরেক্ট তুমি বলতে পারো যে 19 আর আমি 13 নেব, 19 আর 13 যোগ করলে দেখো 32 চলে আসবে, বিয়োগ করলে আবার 6 চলে আসবে, তাই না? তা যদি তুমি ডাইরেক্ট ভাবে বলতে পারো তাহলে তো তুমি দৈর্ঘ্য পেয়ে গেছো 19, প্রস্থ পেয়ে গেছো 13, চেয়েছে কি তোমাদের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের ফর্মুলা কি, এদের দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে 3 9 27, ইউনিট ডিজিটের গুণ করো, 9 আর 3,
3 9 27 7, তাহলে অপশান দেখবো আমরা কোথায় শেষে 7 রয়েছে, কোন অপশানে। অপশান দেখো, খোঁজো, দেখো অপশান বিতে রয়েছে 247, তার মানে 247 চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো পুরোটা গুণ করারও প্রয়োজন পড়লো না। এর জন্য বলি না, দরকার স্মার্টনেস। পুরো অঙ্ক জানলে অথচ তোমার ভেতরে স্মার্টনেস নেই, তাহলে কিন্তু এক্সামে 25টায় 25টা ম্যাথ করে আসা তোমার পক্ষে বলো কষ্টদায়ক হবে কিনা, সিলেকশন কি হবে? সিলেকশন নিতে গেলে স্মার্টনেস দরকার এবং তুফানি বেগে ম্যাথ সলভ করতে হবে। দেখো এবার বলি, যারা এটা মাইন্ডে আনতে পারবে না তারা কি করবে, দেখো প্লাস মাইনাসে প্রস্থ কেটে দেবে। আর একটু দেখে নাও, প্লাস মাইনাস প্রস্থ কেটে দিলে তাহলে পড়ে থাকছে কি দৈর্ঘ্য, তাহলে দুটো দৈর্ঘ্য পড়ে আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইজুকাল টু 32 আর 6 যোগ করে দাও, চলে আসে কত 38। তাহলে এই নাও 2 দিয়ে কেটে দাও 19, তাহলে দৈর্ঘ্য সমান সমান 19। যারা বুঝতে পারছো না যে 19 আর 13 একবারে কিভাবে পেলাম, এই দেখো এইভাবেও বের করে নিতে পারো। তাহলে দৈর্ঘ্য যদি 19 পেয়ে যায়, 19 যদি দৈর্ঘ্য হয়, এর থেকে আমি 6 বাদ দিয়ে দেব, তাহলে 13 চলে আসবে প্রস্থ। কারণ আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য 6। তাহলে দৈর্ঘ্য যদি 19 হয়, প্রস্থ তার থেকে 6 কম হবে। কি? তাহলে প্রস্থ 13 পেয়েছি, দৈর্ঘ্য 19 পেয়েছি, তাহলে 19 আর 13 গুণ করে দাও, কত চলে আসবে 247। চলো দাও অঙ্কের ধাজিয়া উড়িয়ে। কি বলো, লাগলো না মজা? যদি মজা লাগে অবশ্যই বলবো, কিন্তু দেখো কমেন্ট এবং লাইক আর শেয়ার করতে ভুলো না। তা চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি বলেছে একটু দেখা যাক। দেখো বলা হয়েছে যে একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হয় 4:3। যদি জমিটির ক্ষেত্রফল 1452 বর্গমিটার হয়, তাহলে 12 টাকা প্রতি মিটার হিসাবে জমিটি বেড়া দিতে মোট কত খরচ হবে? এই দেখো চলে এসছে বেড়া। বলেছিলাম না চারপাশে বেড়া দেওয়া মানে কি বের করতে হয়? পরিসীমা। মাঠের চারপাশ বেড়া দেওয়া, দৌড়ি আসা, হেঁটে আসা, হামাগুড়ি দেওয়া, যা বলবে চারপাশ দিয়ে মানে পরিসীমা। তাহলে আগে চলো, বলেছে একটি আয়তকার বলেছে, তাহলে একটি আমরা আয়তক্ষেত্র চিত্র অঙ্কন করে নিই, তাই না? এবার বলেছে যে এই আয়তকার জমিটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দিয়েছে কত? 4:3। তার মানে দৈর্ঘ্য যদি 3 হয়, দৈর্ঘ্য যদি 4 আর প্রস্থ 3। এবার দিয়েছে ক্ষেত্রফল। হ্যাঁ, একটা জিনিস মাথায় ফলো করবে, যখন ক্ষেত্রফল দিয়ে দেবে, আমরা তো ক্ষেত্রফলের ফর্মুলা তো লিখবই অবশ্যই, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই ক্ষেত্রফল মানে কত ক্ষেত্রফল দিয়েছে আমাদের? 1452। তবে যখন ক্ষেত্রফল দেবে তখন না তোমরা একটু দৈর্ঘ্যগুলো আর প্রস্থকে এক্স ধরে দেবে, 4x আর 3x। তাহলে কি হবে বিষয়টা বলো তো? তাহলে বিষয়টা হবে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা 0, একদম 0, ভুলই হবে না। বোঝা গেল? চলো তাহলে দেখো, তাহলে দৈর্ঘ্য যদি 4x হয়ে যায় আর প্রস্থ হয়ে যাবে আমাদের 3x, তাহলে এটা সমান সমান 1452। তা চলো এবার একে পুরোপুরি কেটে দাও। দেখো 3 4 12, 12x স্কোয়ার ইকুয়াল টু 1452। তাহলে 12 দিয়ে পুরোপুরি কেটে দাও, 12 × 12, 12 দুগুণা 24, 12 × 12। তাহলে দেখো এক্স স্কোয়ারের মান কত পেয়েছি? 121। তাহলে এক্স সমান সমান কত হবে বলো দেখি? এই স্কোয়ারটাই দিয়েছিলে কি হয়ে যাবে? √। তার মানে 11 চলে আসবে এক্স এর মান। আর এক্স এর মান যদি 11 চলে আসে, তাহলে এখানে এক্স এর মান 11 বসিয়ে দেবো, তাহলে 3 11 33 হয়ে যাবে। এখানে এক্স এর মান বসিয়ে দেবো, তার মানে 4 11 44 হয়ে যাবে। দৈর্ঘ্য প্রস্থ 33, দৈর্ঘ্য 44, প্রস্থ 33। চেয়েছে কি? মাটির চারপাশে বেড়া দেবে। তার মানে আমি যদি এই নাও, এইটা তো আমাদের মাঠ আয়তকার, তাহলে যদি এই চারপাশে বেড়া দিই, তার মানে এর কি বের করতে হবে আমাকে? পরিসীমা। কারণ বেড়া পরিসীমা বরাবর দেওয়া হয় গো। তাহলে এ যদি 44 হয়, 44-এর ডবল করে দিতে পারো, আর এ 33-এর ডবল করে দিতে পারো, দিয়ে দুজনকে যোগফল বের করলেই কিন্তু পরিসীমা পেয়ে যাবে। আর না হলে এ 44 হলে এও 44, এ 33 হলে এও 33। দেখো তো 44 44 যোগ করে দিলে, আর 33 33 যোগ করে দিলে, তাহলে 44 44 হয়ে যাচ্ছে 88, আর 33-এর ডবল চলে আসছে কত আমাদের? 66। তাহলে চলো দুজনকে এবার যোগ করে দিই। তাহলে 8 আর 6 14, 4 হাতে 1, তাহলে এই নাও পেয়ে গেলাম 154। পেয়েছি কি আমরা? পরিসীমা। তাহলে পরিসীমা পেয়ে গেছি এত। এইবার বলেছে 12 টাকা প্রতি মিটারে, তার মানে 1 মিটারে 12 টাকা খরচ। বুঝেছো? 1 মিটারে 12 টাকা।
তাহলে এত মিটারে কত টাকা খরচ হবে, তাহলে এতর সাথে 12 না গুণ করে দেব, তাহলে টোটাল টাকা পেয়ে যাব যে 4-5টা বেড়া দিতে মোট কত টাকা আমার খরচ হয়েছে। তাহলে গুণ করে দাও, দেখো সোজা 4 × 48 8 হাতে আমার 4, তাহলে 12-15 হয় 180, আর 4-এ দিয়ে দাও তাহলে কত যাচ্ছে 184। এই নাও আনসার পেয়ে গেলাম 1848। বলো লাগলো কিনা মজা, বলো লাগলো কিনা মজা। কিচ্ছু নেই গো পরিমিতির মধ্যে, কিচ্ছু নেই, ভেবো না কঠিন। বলো এবার কঠিন কি তোমাদের লাগছে? তোমাদের রায় চাই আমি, তোমরা কমেন্টে জানাও যে পরিমিতি কেমন লাগছে তোমাদের এবার। তা চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেবো। আজ রুখেগা নাই, আজ ট্রেন দৌড়েগা, যতক্ষণ না তোমাদের মাথায় না যাচ্ছে ততক্ষণ পরিমিতি আজ চলবে। চলো এবার পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তকার ময়দানের প্রস্থ তার দৈর্ঘ্যের 60% হয়। যদি ময়দানটির পরিসীমা 800 মিটার হয় তাহলে ময়দানটির ক্ষেত্রফল কত? তাই না? তাহলে আয়তকার ময়দান বলেছে, সেম একটি চিত্র অঙ্কন করে নাও। কিসের? আয়তক্ষেত্রের। এই নাও বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 60%। তাহলে দৈর্ঘ্য যদি 100 হয় চাঁদু, প্রস্থ না 60? তাহলে বলো দৈর্ঘ্য যদি 100 হয় প্রস্থ 60, তাহলে এই নাও 0 0 কেটে দাও, একে 2 দিয়ে কাটো কত পাবো 5, একে 2 দিয়ে কেটে দাও 3। চলো তাহলে বলো দৈর্ঘ্য কত পেয়েছি 5, প্রস্থ কত পেয়েছি 3, বলো তো পরিসীমা কত হবে? বলো পরিসীমা কত হবে? তাহলে এ যদি 5 হয় 5-এর ডবল করে দেবো, কারণ এ 5 হলে বাবা এও তো 5, তাহলে 5-এর ডবল 10, 3-এর ডবল 6, তাহলে 10 আর 6 16, পরিসীমা হয়ে গেল না কিনা বলো 16। তাহলে বলছে পরিসীমা 16 নয়, পরিসীমা কত 800। তাহলে 1 = 5 লং 80 আর 0 50। তাহলে একের মান কত পাচ্ছি 50। একের মান যদি 50 হয় তিনের মান, তিনের মান চলো 3-এর সাথে 50 গুণ 150, তাহলে এর সাথেও 50 গুণ করে দাও 250। তাহলে দৈর্ঘ্য 250, প্রস্থ 150, চেয়েছে কি ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় বলো দেখি, দৈর্ঘ্য গুণ প্রস্থ কিনা? তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ এই দুটো গুণ করে দাও, 250 গুণ কত আমাদের 150, তাহলে গুণ করে দাও 5-15 75, 5 লেখো হাতে 7, তার কথা হচ্ছে 15 30, আর সাথে চলে আসছে 37, আর পেছনে এই 0 আর এই দুটো 0 আছে, দুটো 0 লিখে দাও। এই নাও ব্যাস, গুণ ভি সোজা, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের আনসার। চলো আজ পেন থামবে না, কলম থামবে না, চলবে ম্যাথ, ক্রান্তিকারী ধোঁয়াধার ম্যাথ। তা চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হয় 24 সেমি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা হয় 24 সেমি এবং তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে তার ক্ষেত্রফল কত হবে, তাই না? তাহলে চলো আমরা আয়তক্ষেত্র এঁকে নিই, আয়তক্ষেত্র এঁকে নিই। আয়তক্ষেত্র যদি এঁকে নিলাম, এইবার বলেছে কি পরিসীমা 24। এই দেখো না, মুখে মুখে সলভ করা যায় বুঝলে, অঙ্ক না কিছু, যদি তুমি একবার বুঝে যাও, বুঝে তো গেছো এটু শিওর। পরিসীমা 24, 2 দিয়ে ভাগ করলে পাবো 12। 12 কি পাবো বলো, 12 কি পাবো? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল না, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল পেয়ে গেছি 12। এই নাও দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই মানটা পেয়ে গেছি 12। দেখো যারা বুঝতে পারছো না তারা কি, তাহলে তারা কি করবে, পুরোটা লিখে নেবে যে পরিসীমা দিয়েছে 24, তাহলে পরিসীমার ফর্মুলা কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ = 24। তাহলে 2 দিয়ে কাটলে কত পেয়ে যাবো 12। এই দেখো দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 12। এতটা লেখার কোনো সময় নেই, 5G যুগ, স্প্রেড 5G, ডাইরেক্ট মাইন্ডে করে দেবা যে 24 পরিসীমা, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 6। এইবার বলেছে এই সরি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 12, সরি 6 বলেছিলাম। আচ্ছা বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এই সরি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে, দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য কত হবে 2 কি না? প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য হয়ে যাবে 2। এইবার বলেছে দেখো তাহলে
তাহলে কি পেয়েছি আমরা? দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত পেয়েছি? এখানে 12। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত পাচ্ছি? 3। তাহলে 3 মানে কত হচ্ছে আমাদের? 3 মানে হচ্ছে 12। 3 সমান সমান পেয়ে যাচ্ছি কত? 12। 3 মানে যদি 12 হয় তাহলে 1 মানে কত পেয়ে যাবো? 4। 1 মানে যদি 4 হয় তার মানে এ 4 হবে। 1 এর সাথে 4 গুণ করলে 4ই হয়। তাহলে এখানে 4 গুণ করে দাও। 4 দুগুণ কত পেয়ে যাবো? 8। এই নাও, দৈর্ঘ্য 8, প্রস্থ কত পেয়ে যাচ্ছি? 4। দেখো তো পরিসীমা যদি তুমি এখানে বের করো না তাও কারেক্ট। দেখো পরিসীমা কিভাবে বের করা যায়? 8 এর ডবল কত হয়? 16। 4 এর ডবল কত হচ্ছে? 8। 16 আর 8 কত হয়? 24। এই দেখো সেই পরিসীমা 24 বলে দিয়েছে না? তাহলে 24 পেয়ে গেলে। তাহলে দৈর্ঘ্য 8, প্রস্থ 4, ব্যাস চেয়েছে কি আমাদের? দেখো কোশ্চেনে চেয়েছি ক্ষেত্রফল। তাহলে 8 আর 4 গুণ করলে কত পাবো বলো? 8 গুণ 4 ইজুকাল টু 32। তাহলে 32 চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বলো এবার কেমন লাগছে তোমাদের পরিমিতির ক্লাসটি করে? মনে হচ্ছে না যে এর পরবর্তী কোশ্চেন যদি দেয় না আমরা নিজেরা ইউই কোশ্চেন সলভ করে উড়িয়ে দেবো ধুলোর বেগে 5G স্পিড এসে? আরে আপনি কোশ্চেনটা দিন তো এবার, কথা না বলে। চলো তাহলে দিচ্ছি, করো এবার। তা চলো দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। তা বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে। তার রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাই না? মানে একটি আয়তকার বাগান আছে, আয়তকার বাগান। এই নাও একটি আয়তকার বাগান বলেছে। এবার এই বাগানটা দৈর্ঘ্য দিয়েছে 100, প্রস্থ দিয়েছে 80। এবার বলেছে এর চারিদিকে কি আছে? একটি রাস্তা আছে, তাই না? এই নাও, যাই রাস্তা আছে। কতটা রাস্তা আছে বলেছে? এই রাস্তাটা হচ্ছে আমাদের 10 মিটার। রাস্তাটা কত আমাদের? এই রাস্তাটা হচ্ছে আমাদের 10 মিটার। তার মানে এই টাইপের অঙ্ক কিভাবে করবে? যে প্রথমে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা বের করব। এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব কত? 80 গুণ 100। তাহলে কত হচ্ছে আমাদের? 80 গুণ 100 করে দেবো, মানে 8000 পেয়ে যাব। মানে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এই ক্ষেত্রটা বের করব। তারপরে কি করব? এই বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, মানে রাস্তা সহ এই আয়তকারটার ক্ষেত্রফলটা বের করব। বের করে এই পুরো ক্ষেত্রফলটা থেকে এই ছোট ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়, তাই না? যদি প্রপার বেসিক করতে, যারা বেসিক জানতে চাও তাদের জন্য কিন্তু এটা, যে প্রথমে এইটার ক্ষেত্রফল বের করব, তারপরে রাস্তা সহ ক্ষেত্রফল বের করব, বের করে মাইনাস করব। তাহলে দেখো যদি আমিও তাই করতে চাই যে দৈর্ঘ্য এইখান থেকে এইটুক তো 100, তাহলে এইখান থেকে এইটুক কত চলে আসবে? 10। এইখান থেকে এইটুক কত চলে আসবে? 10। তাহলে 100 আর এখানে 110 আর এখানে 10, 120। তার মানে এইখান থেকে এইটুকু টোটাল হয়ে গেছে কত আমাদের? 120। আর এইখান থেকে এইটুকু কত আমাদের? 10। এইখান থেকে এইটুকু কত আমাদের? 10। তাহলে 80 আর 10 10 20, 100 হয়ে গেল। তার মানে এই পুরো প্রস্থটা কত পেয়ে যাচ্ছি আমরা? 100। তাহলে ক্ষেত্রফল কত পাবো? ক্ষেত্রফল নিশ্চয়ই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তা সহ আয়তকার কি বলেছে আমাদের প্রশ্নে? যে আয়তকার বাগান। তাহলে রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল কত পাবো? 120 সাথে 100 গুণ করে দেবো, তাহলে চলে পেয়ে যাবো কত আমরা? 12,000। তাহলে এটা পেয়ে গেছি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আর এটা পেয়েছি অনলি এই বাগানটার ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দেব। তার মানে 12,000 থেকে 8,000কে বাদ দিয়ে দেব, তাহলে পেয়ে যাব কত আমরা? 4,000। তাহলে 4,000 পেয়ে গেলাম আমরা এই রাস্তাটার ক্ষেত্রফল। বলো এবার এই টাইপের অঙ্ক কি আমরা এই বেসিক নিয়মে করব? না, এটা তো তোমাদের জানার জন্য বললাম যে বেসিক কিভাবে করতে হয়। এক্সামে কি করব আমরা? এক্সামে কি করব দেখো এবার। এই টাইপের রাস্তার ক্ষেত্রফল দিয়ে যখন তোমাদের আয়তক্ষেত্রের অঙ্ক দেবে, আমি মনে করি তোমাদের খুব যদি বেশি সময় লাগে না, অনলি 10 থেকে 12 সেকেন্ড স্টপ ওয়াচ লাগিয়ে ম্যাথ করবে। চলো তাহলে কিভাবে করব আমরা? তোমরা এই ফর্মুলাটা বা ট্রিক্সটা মাথায় রাখবে যে রাস্তার ক্ষেত্রফল সমান সমান কি হবে? 2W L প্লাস বি প্লাস মাইনাস 2W। এইবার বলি দেখো, 2 উইকেট প্লাস এলপিডাব্লিউ 2 উইকেট কি 2 উইকেট এলবিডাব্লিউ প্লাস 2 উইকেট।
তাই না? এই ট্রিক্সটা মাথায় রাখবে যে 2 উইকেট, এলপিডব্লিউ, এলবিডব্লিউ 2 উইকেট, ব্যাস। এইটুকু যারা ক্রিকেট খেলা দেখো না, তার মানে এই অঙ্ক তাদের কাছে হালুয়া লাগবে যে স্যার এই 2 উইকেট প্লাস এলবিডব্লিউ 2 উইকেট অঙ্ক সম্ভব। ইয়েস। ডব্লিউ বলতে এখানে কি বোঝাচ্ছে? ডব্লিউ বলতে বোঝাচ্ছে ওয়াইড, এল বলতে কি বোঝাচ্ছে লেন্থ, বি বলতে কি বোঝাচ্ছে বেস, তাহলে লেন্থ বলতে কি দৈর্ঘ্য, বি বলতে কি বেস, বেস বলতে কি প্রস্থ। তাহলে এবার তোমরা এইটা যদি মাথায় রেখে দাও যে রাস্তার ক্ষেত্রফল এটা, অঙ্ক অনায়াসে মিলবে তাড়াতাড়ি। কি 2, রাস্তার ক্ষেত্রফল দিয়ে রাস্তাটা কতটা বলেছে আমাদের চওড়া 10, তাই না? ডব্লিউ বলতে ওয়াইড, বলতে রাস্তা কতটা চওড়া, তাহলে 10 লেখো এখানে। তাহলে এল দৈর্ঘ্য বলতে কত দিয়েছে আমাদের, দৈর্ঘ্য দিয়েছিল 100 প্লাস প্রস্থ দিয়েছিল 80 প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য দিয়েছে কত, রাস্তা দিয়েছে চওড়া কত 10, 10 লেখো। তাহলে কত হচ্ছে এখানে 10 দুগুণ 20 ইন্টু 100 যোগ 80, 180, 180 তে 20 যোগ করে দাও, কত চলে আসছে আমাদের 200, 200-র সাথে 20 গুণ করে দাও, তো চলে আসছে কত আমাদের 4000, তাই না? তাহলে ব্যাস দেখো অ্যান্সার তাড়াতাড়ি অনায়াসে বেরিয়ে গেল। এবার একটি কোশ্চেন তোমাদের প্রপার বলতে চাই যে এই যে এখানে আমি প্লাস মাইনাসটা দিয়েছি, কেন দিয়েছি জানো? তখন প্লাস মাইনাস কখন তোমরা কখন প্লাস লিখবে কখন মাইনাস লিখবে এই বিষয়টা একটু জেনে নাও। যখন তোমাদের এই রাস্তাটা বাগানের চারিদিক মানে বাগানের চারপাশে থাকবে, কি বললাম বুঝলে? যখন রাস্তা বাগানের চারপাশে থাকবে, চারিদিকে থাকবে, তখন প্লাস দেবে। আর যখন রাস্তা বাগানের ভিতরে থাকবে, মানে ধরো সাপোজ ধরো এটা এইটুকু ধরো তুমি বাগান, এই বাগানের ভিতরে যখন রাস্তা বলে দেবে তখন কিন্তু এখানে মাইনাস লিখবে। আর যখন রাস্তা বাগানের বাইরে বলে দেবে, এই যে বাইরে বলে দেবে, তখন কিন্তু এখানে প্লাস করবে। বোঝাতে পারলাম? আশা করি তোমরা সবাই কিন্তু এই ট্রিক্সটা বুঝেছো এবং তোমাদের ভালো অবশ্যই লেগেছে। আর ভালো যদি লাগে এই ট্রিক্সের জন্য শানদার মজাদার কমেন্ট তোমাদের কাছ থেকে কিন্তু আমি আশা করছি। এবং এই ট্রিক্সের অঙ্ক তোমাদেরকে একটা দেওয়া হচ্ছে, অবশ্যই তোমরা এই সলিউশন করে কমেন্টে কিন্তু জানাবে। তা চলো এবার তোমাদের জন্য দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে 14 মিটার লম্বা ও 8 মিটার চওড়া একটি পার্কের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এ একটি প্রশ্ন। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তা মাঠটির ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? এই কোশ্চেনটি কিন্তু 2023-এ কেপি এক্সাম থেকে নিয়ে আসা হয়েছে। তা তোমরা কিন্তু দুটো কোশ্চেনই সলভ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো আর এই রাস্তার ক্ষেত্রে বলা টিক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না, যাতে সবাই একবদ্ধ হয়ে এই টাইপের ম্যাথ তাড়াতাড়ি এক্সামে শিখে সিলেকশন নিতে পারে। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ।